প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি ইয়াং নাইট লাভ বক্সে। আমি তানভীর তারেক। শীত প্রায় পালাচ্ছে, ঠিক এই সময় ঠিক আবহাওয়াটা ওয়েদারটা কেমন এটা ব্যাখ্যা করা মুশকিল। শীত কবে আসবে বা মাঘের এই শীতের উষ্ণতাটা কতটা বাড়বে না কমবে সেটাও জানি না। তবে আজকে আমাদের আড্ডা এবং গানে আলাপের যে উষ্ণতা সেটা বাড়বে, কারণ আজকে আমি একটু বলি যে গানের ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিতে দুইটা ধারা। একটা হচ্ছে ইউটিউব আসার পর জনপ্রিয় শিল্পী এবং ইউটিউব আসার আগের জনপ্রিয় শিল্পী। ইউটিউব আসার পরে এখন মানুষ জনপ্রিয়তা নাকি গুনতে পায়, আর ইউটিউব আসার আগে মানুষ জনপ্রিয়তা দেখতে পেত, অনুভব করতে পারত। তো ঠিক ইউটিউব আসার আগের মুহূর্তে বা ক্রান্তিকালের সময় যারা খুব কষ্ট করে মাঠে ঘাটে গিয়ে জনপ্রিয় হয়েছেন, তাদের ভেতরে একটা শেষ পর্যায়ে যিনি এসছে তার নাম হচ্ছে আরিফিন রুমি। তার সুরে অনেকে গেয়েছে, অনেকে গেয়ে তারকা হয়েছে। আরও অনেক গল্প শুনবো ওর থেকে, শুনি। আজকে আমাদের গেস্ট আরিফিন রুমি। কেমন আছেন? আসসালামু আলাইকুম তানভীর ভাই। ভাবছিলাম আসলে তোমাকে ইন্ট্রো দেওয়া যায় কিভাবে। আরেকটা কথা একটু বলতে চাই যে এই ছেলেটির সাথে আমার অনেক ধরনের আমার সাংবাদিকতা এবং ওর সুর তৈরি নিয়ে অনেক ধরনের লেখালেখি সমালোচনা অনেকে করেছে। একটা বিষয় যে আমরা আসলে সমালোচনা কতটা নিতে পারি, অ্যাবজর্ব করতে পারি, সেইটার ধৈর্য পরীক্ষা কিন্তু রুমি দিয়েছে। থ্যাংক ইউ। আমি আজকে কোত্থেকে শুরু করব? প্রথমত তোমার গেটআপটা নিয়ে একটু শুরু করি। যে যখন অফেয়ারে আমাদের মেকআপ আর্টিস্ট মেকআপ দিচ্ছিলেন, বলছিলাম যে মেকআপের জায়গাগুলো কমে যাচ্ছে তোমার। এই গেটআপের কারণটা কি, এবং তোমার মনে করা কতবার গেটআপ বদলেছো গান শুরু হওয়ার পর থেকে, মনে আছে? সো মেনি টাইমস। আমি ফার্স্ট অফ অল যেটা ছিল, ফ্রেঞ্চ ছিল না। আচ্ছা, আমি যখন গান স্টার্ট করি আমার ফ্রেঞ্চ কাজ ছিল না, আমার শুধু এটুক ছিল, লাইক এ বেবি বর্ন। আচ্ছা, আমার তো ফ্রেশ থাকি, তারপর আস্তে আস্তে ফ্রেঞ্চ, তারপর ইন্সপিরেশন কাজ করে কিনা? যে আমি হাবিব ভাইয়ের থেকে এটা আমার কাজ করছে, আমার গুরু উস্তাদ। আচ্ছা, হাবিব ভাই দেখতাম এই গান গাইতো, সো ফিলটা আমি তো তখন আরো অনেক জুনিয়র, লাইক আরো 12 বছর আগের কথা বলবো, 2005-এ হাবিব ভাই থেকে আমি মিশি। সো মিশার আগে যখন কৃষ্ণ অ্যালবাম দেখলাম, কৃষ্ণ অ্যালবামে দেখলাম এরকম একটা, আমি আমার কাছে মনে হলো যে বিদেশিরা রাখে এখন তো দেশে এনভায়রনমেন্ট বা মুড চেঞ্জের জন্য কি একটু দরকার হয়ে যায়? অবভিয়াসলি রাইট, এটা আপনার ব্যাপারে ঠিক আছে। যেমন গোলাপ ফুল বলতে আমরা গোলাপি কালার অথবা একটু রেড ফিলে আমরা জানতাম আগে, এখন তো কত গোলাপ আমরা পরে দেখছি, কালো, সাদা, এটা হলুদ। সো হাউ, সো ফর দ্য চেঞ্জ সেটা। এবং ইদানিং কালে একটা প্রশ্ন আছে, ইদানিং কালে তোমার মিউজিক প্যাটার্নটা একটু বদলেছে, একটু সুফি ঘরানা, একটু এইটার আসলে ইটস মাই রিয়েল প্যাটার্ন, দ্যাটস ট্রু। কজ আমি ছোটবেলা থেকে শুনতে 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 আমি মুখ দিয়ে বলতে পারতেছি, বাট আই এম নট এ ড্রামার অর আই এম নট এ পারকাশনিস্ট। কেউ আমাকে এগুলো বলবে না, বাট আই ক্যান লাইক ফিল ইট ইন মাই ইনসাইড। কম্পোজার তো সব কিছু, হ্যাঁ, তো আমার ভিতরে এই জিনিসগুলো কাজ করে। সো কেন করছে কাজটা? কারণ সামনাসামনি লাল মিয়া বয়াতি, আমাদের আমি আমার ছোটবেলার কথা বলবো যে আমার স্মৃতিগুলাই কেটেছে ওনার গান শুনে বেসিকলি। কারণ ওনাদের গানের মধ্যে এমন কিছু কথা থাকতো যেটা আমাদের দৈনন্দিন জীবনের না, আমি ছোটবেলা থেকে বুঝতাম। মনোরে একটা টান, সো এটা এমনি কাজ করে যে একটা ফিলিং, যে মানুষ যখন কোন একটা জিনিস চিন্তা করে মন থেকে, তখন মনোরে বলে ওই স্টার্টটা আমি বুঝি। এমনি যদি রুমির জীবনটা একটু রিওয়াইন্ড করা হয়, রিওয়াইন্ডের ক্ষেত্রে নিজের কোন স্মৃতিটা খুব ধরে রাখতে ইচ্ছা করে, যে ওই স্মৃতিটা বারবার আসুক, ওই ঘটনাগুলো বারবার আসুক? আমি বলবো যে আমার জীবনের প্রতিটা মুহূর্তই সেলিব্রিটি হওয়ার আগের থেকেও আমার ব্রেন আল্লাহর রহমতে এদিক থেকে খুব শার্প, যে আমার 2 বছর বয়স থেকে আমার সব মনে আছে। এরপর থেকে আমার এখন পর্যন্ত সব মনে আছে। আমি কোথায় কোথায় গেছি, কোন বাসায় ছিলাম, তখন কি হইতো, এখানে কি কোথায় কোথায় ছিলাম, প্লে গ্রুপ থেকে আমার সব মনে আছে। আমার 2 বছর এর কিছুদিনের মধ্যে আমি প্লে গ্রুপে ভর্তি হয়েছি, আমার মনে আছে জিনিসটা। তো এনজয় করে আমি পুরো লাইফটা, আমার যেতে মন চায় আবার সেই প্লে গ্রুপে, একদম প্রথম জীবনে। হ্যাঁ, সিরিয়াসলি আমি ওটা এখন মনে আছে না? ওই প্লে গ্রুপে যখন ভর্তি হয়েছি, ওখানেই আমি আমার সাথে একটা ফ্রেন্ডের মনে মনে আমি তখন ভাবতাম প্রেম আমি তখনই বুঝি। আমার মনে হতো যে আরে মেয়েটা কত সুন্দর। তখন তো ওই বয়স না। এটা কি সুরকার বা সঙ্গীত শিল্পীদের ক্ষেত্রে একটু বেশি থাকে কিনা? এটা যার যার ইচ্ছা, আমি বলবো ইটস নট অ্যাবাউট লাইক মানুষের মনটা। আপনি যদি শিল্পী বললেন, শিল্পী একমাত্র পারে এক্সপোজ করতে নিজের বিষয়টা, যে ওকে ফাইন। তো তখন যদি তার ইচ্ছা হয়,
সো ওই ইচ্ছা অনুযায়ী নাকি সে ওই মেয়েদের ধারাবাহিক- হিপনোটাইজ করার একটা শক্তি থাকে? এখন এখানে ঘটনা হচ্ছিল যে বলে না একটা কথা চকলেট বয়, সো লাইক ফেস, সো যাদের ফেস না ওরা কি করবে, আচ্ছা সো ওরা তো চকলেট, ওদের কর্ম থেকে ওদের অনেক ভক্ত হবে, অনেক কিছু হবে। মাইকেল জ্যাকসনকে আমি দেখছি, তার অনেক ভক্ত ছিল, আবার তার অনেক স্ক্যান্ডাল ছিল। সো ওই হিসাব করতে গেলে জিনিসটা কি দাঁড়ায় যে যার ইচ্ছেই তো তাই তো হইলো। সব শিল্পী তো আর এই কাজ করে নাই। কারেক্ট। আচ্ছা একটা বিষয় একটু জানতে ইচ্ছা করে, ধরা যাক এই যে ভক্ত সংখ্যা বা তোমাকে টিকিট কেটে দেখছে বা তোমার কনসার্টের টিকিট বিক্রি হচ্ছে বা সামনে কোনো একটা মফস্বলে গেলে মাঠের পর মাঠ মানুষ, জি তুমি যে রিদমে গাচ্ছ তারাও রিদমটা দেওয়ার চেষ্টা করছে। এরপর একটা প্যাটার্ন আসে যে যেহেতু একটা ধারা বদল থাকে, তোমার জুনিয়র বা তো একটা পরের জেনারেশন বা আগের জেনারেশন, তখন যে কমে যায় তার ভক্তরা কমে কখন বা বাড়ে কখন? এই এই- এই 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 ওঠানামাটা নিজের জীবনে কিভাবে ফিল করো, কিভাবে দেখো? আচ্ছা, আমি টু বি ফ্র্যাঙ্ক, ভক্তদের সাথে প্রেমটা এই কিভাবে যে দেখো আমাদের আজকে যে স্পেসটা, এই স্পেসটা নিশ্চয়ই আমাদের ভাই ব্রাদার অনেকেই দেখতেছেন, প্লাস দেশবাসী সবাই দেখছে। হ্যাঁ, সো আমি ফ্র্যাঙ্কলি বলতে চাই যে আমি কোনোদিন টেরই পাইনি আমার কোনোদিন ভক্ত কমছে। আমি ফেসবুকে মাত্র শুনছি কিছু ভক্ত আমাকে নিয়ে কথা বলছেন, এছাড়া সামনে আমাকে আমার এন্টায়ার লাস্ট যত না না আমি পার্সোনালি নিও না, না, আমি না। বলছি ওভারঅল। হ্যাঁ, আমি সবকিছু শিল্পীদের মিলিয়ে- জীবনে, শিল্পীদের না, জীবনে। আমি নিজেই বুঝতেছি, আমি হ্যাঁ, আমারটা দিয়ে বলবো, লাইক আমি এইটাই তো বড় একটা বিষয় যে আমি আমাকে নিয়ে বলতে জানি। অর্থাৎ ভক্তের সংখ্যা That's কমে না, true, ঠিক? হ্যাঁ, জেনুইনলি কমে না। মনে করেন আপনার সাথে আমার একটা ঝগড়া হলো, তা বলে কি রিলেশন ব্রেকআপ হয়ে গেল? ইটস নট লাইক দ্যাট। Correct. মেজাজ খারাপ হলো, তারপর আর না, একটা তাহলে গান তো ভালো আজকে হলো, আমরা তখন বসতামই না। এক্স্যাক্টলি, তাহলে আবার একটা গান ভালো লাগলো, আবার আসলাম আমি, যাক ওকে তো ভালোই লাগে, যাক কি হইছে, দ্যাটস ইট। আচ্ছা সো মানুষ তো কখন এই জিনিসটা কার প্রতি ভাবে, যদি খুব পছন্দ করে কাউকে, সো আমাকে অনেক বেশি লাইক করার কারণে so আমি আমাকে নিয়ে বলবো, তো তখন কি হয় যে ফেসবুকে ঢোকার পর একটা টেনশন হচ্ছে, যাই মানুষ এগুলো বলে। কিন্তু আমরা তো ইউজ টু বলি যে না ওর বাজারটা নাই আগের মতো। হ্যাঁ, এই যে বা ওর মধ্যে হ্যাঁ, তাহলে এটা এই বাজারটা এইটা কি বলে মানে? হচ্ছে এই জন্য যে লাইক চেঞ্জ, প্রতিদিনই তো জায়গাটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সবাই নতুন নতুন কাজ করার চেষ্টা করতেছে, সবাই চেষ্টা করতেছে। আমার জায়গা তো এমনিতেই তো অনেক দূরে চলে যাবে, কারণ প্রতিদিন সবাই আসতেছে। আচ্ছা মেন্টালি তো আমি অনেক দূরে, বাট আমি কাজ দিয়ে আমি সাঁতরায় এখনো 2017 আপনাদের সামনে। একদম, সো দিস ইজ দ্য কেস ওয়াই আই এম হিয়ার, লাইক কোনো না কোনো একটা কারণে। এবার একটু একটা আসি যে আমি আলোচনা। ভূমিকা যে কথাটা বলছিলাম যে Exactly. ইউটিউবে হিট গোনা, আমাকে এতজন মানুষ দেখছে, আমার 20 কোটি ভিউয়ার বা 2 মিলিয়ন ভিউয়ার, হ্যাঁ, বাজারে নামলে আর চিনছে না লোকটাকে, বা আপনি কে, আপনি এই যে আমি খুব perspective সত্য থেকে কথা, বলছি এটা যে সত্য সত্য কথা কথা, যেটা হয় হ্যাঁ, আর কি। সত্য কথা এটা। হয়তো আমার ক্ষেত্রেও অনেক হয়েছে, আচ্ছা ও আচ্ছা আপনার 20 মিলিয়ন বা 2 মিলিয়ন, তো এটা আসলে কিভাবে দেখো? বা আমি একটু অ্যাজ এ অনেকদিন তো হলো আফরিন রুমির এই ক্যারিয়ারে, জি, এই এক্সপেরিয়েন্সটা কেমন? খোলামেলা ভাবে বলি যে লাইক আমার একটা গান লাস্ট 2016-এ 26 লক্ষ ভিউ হয়েছে তুমি ছাড়া। সো আমার বাংলাদেশে অথবা সারা পৃথিবীতে মানুষ কি 26 লক্ষ? অবশ্যই। তা তো না। হ্যাঁ, আমাকে যতটুকু মানুষ চিনেন ততটুকু ভিউয়ার্সও হয় নাই, কথা আমি এটা বুস্ট আপ করি নাই। এখন কি ভালোবাসাটা তাহলে গোনা যাচ্ছে 26 লক্ষ? হ্যাঁ, এই 26 লক্ষ যে আমি গুনি, তাহলে তো আমার তো লস। আমি যেখানে যাচ্ছি সবাই আমার গান শুনতেছে, হ্যাঁ তাহলে ভিউয়ার্সের বেলা 26 হচ্ছে, কারণ আমি এটা বুস্ট আপ, আমি নিজে কোনো প্রমোশন করতেছি না, কোম্পানি যতটুকু ট্রাই করতেছে তাদের ওয়ে থেকে, আমার থেকে যেরকম আমি বুস্ট আপ করে এটাকে আমার পেজ থেকে, ওরকম কোনো আমি কোনো ট্রাই করি না। কথা আমি চিন্তা করি ওই টাইমটা আমার কিরকম, যে আমি ওরকম চেঞ্জ করছি, মার্কেটে কাজ করতেছি আমি যা শুধু, কিন্তু আমার যখন এই জিনিসটা টপ আসছে, তখন আমার চেয়ে অনেক টপ যাদের আরো অনেক ভিউয়ার্স হচ্ছে, অনেক ভিউয়ার্স হচ্ছে, সবার নাম দেখতেছি, দ্যাটস ফাইন, আমি তাদেরকে পছন্দ করি, গান বাড়তেছে, ভিউয়ার্স হচ্ছে, আর্টিস্ট বাড়তেছে। বাট আমরা যখন কোনো একটা জায়গায় যাচ্ছি, এটার প্রমাণটা আমি এইভাবে দিই, যখন আমি জেমস ভাইয়ের সাথে শো করলাম গত কিছুদিন আগে, আখি আপার সাথে শো করলাম, আমরা সবাই মিলে একসাথে দেশের বাইরে গেলাম, তখন যে দেখলাম জেমস ভাই স্টেজে ওঠার পর না আরেকটা মোমেন্ট ক্রিয়েট হইলো, আমি ওঠার পর একরকম হইলো, আখি আপা উঠলে আরেকরকম, একই অডিয়েন্স আমাকে আমার গানের জন্য পছন্দ করতেছে। আখি আপার যেহেতু আমার কত বছর আগে, মিনিমাম 10 12 15 বছর 20 বছর আগে থেকে চিনি, অথবা 12 বছর আগে থেকে চিনি, ওইটা রেসপেক্ট তারা দিচ্ছে। দিস ইজ দ্য পয়েন্ট, যে কোনো দিন আর্টিস্টের পিছিয়ে গেলে তার টেনশন নাই যে তার ভক্ত তার গান শুনবে না, বাট সে যদি সাঁতরায় আসতে পারে, আসতে হবে। এখন আমাদের জেমস ভাই এখনো গান গাচ্ছে বলেই না গুরু বলে এরকম একটা ক্যারেক্ট। এখন আসা যাক যে জেমস ভাই বা বাচ্চু ভাইরা যখন গান করেছেন বা শুরু করেছেন, তখন আসলে সরাসরি কানেক্ট করার কোনো ওয়ে ছিল না, হয়তো রিলিজ দিল, এরপর একটা কনসার্টে দেখা হলো, জি, এছাড়া কিছু মানুষ অটোগ্রাফ নেওয়ার সুযোগ পেলেন। এখন যেমন রুমিকে চাইলেই নক করা যায়, ফেসবুকে নক করা যায়, লাইভে হঠাৎ করে পাচ্ছে, সরাসরি ফেসবুক মেসেঞ্জারে কল দিচ্ছে, ভাইবারে কল দিচ্ছে, এই ইন্টারাকশনটা, ওদের রিয়াকশনটা কেমন লাগে, মানে কিভাবে রিসিভ করে এগুলা?
আমার কাছে যে জিনিসটা মনে হয়, আমি আমার থেকেই বলি, সব আমার থেকেই বলি আমি, এই জন্য যে হঠাৎ করে বললো আমি যে কি মনে ভাই করি। দাড়ি রাখছেন কেন, হ্যাঁ, ভাই এটা মানে থাকে না, ওদের তো কোয়ারির শেষ আমার নাই। কাছে মনে হয় কি এই জিনিসটা দিনের শেষে এরকম ব্যাক হওয়ারই কথা। আচ্ছা, একটা সময় আমরা একটা জিনিস অনেক দূরে মনে করি, হ্যাঁ তারপর একটা সময় আসে ওটা আমাদের কাছে চলে আসছে, জামানাটা হয়তো বা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ দ্যাটস ট্রু। এখন মহামানব যারা ছিলেন এদের মধ্যে থেকে বলবো যে আমি আপনি শেরে বাংলাকে ফজলুল হক খুব সিম্পল ছিলেন, আমি আব্বুর থেকে শুনেছি। তো ওনাদের এই সিম্পলিসিটিটা আমার ব্রেনে ছোটবেলা থেকে ছিল, আচ্ছা, যে যত বড় হবে গাছ তত তার পাতাগুলো নিচের দিকে ডাউনওয়ার্ড, মানে নমনীয় হতে হ্যাঁ হবে। নমনীয়। সো আমি কোনো খুব শক্ত বাবার সন্তান ছিলাম বলে এটা মাথায় এখনো আছে হ্যাঁ যে না নিচেই থাকতে হবে। সো আমি কতটুকু উঠছি আমি আইডিয়া কোনোদিন করতে যাই নাই, বাট দ্যাটস ওয়াই আমি এখনো নিচা, বাহ। দিস ইজ মাই ওয়ে। সুতরাং তাদের তো কোয়ারির আর প্রশ্ন কোনো অনেক অনেক যা কথা হলো। ইচ্ছা রুমি, করুক প্রশ্ন। গিটারটা মানে খুব মানে কাচ্ছে, একটু একটু গান হোক, আচ্ছা। তারপরে আবার বাকি প্রশ্নগুলো করি। যা খুশি গাও আছে, যা খুশি। যা খুশি। আচ্ছা, বান্দিশ হতে পারে। আমি শাহ আব্দুল করিম সাহেবের একটি গান গাচ্ছি। ছোট তুমি বিনে আকুল পরাণ, তুমি বিনে আকুল পরাণ, থাকতে চায় না ঘরে রে, সোনা বন্ধু ভুইল না আমারে। আমি এই মিনতি করি রে, মিনতি করি রে, সোনা বন্ধু ভুইল না আমারে। আরে সোনা বন্ধু ভুইল না আমারে। This is my choice, like I love to sing, that's it. আমার আর কোনো গতি নেই। একটা আবেশ তৈরি করবে, তাই না? Exactly. এবং যারা দেখছে তারা ক্ল্যাপস করছে, না আমি Thank you. ক্ল্যাপস করে আমি ইয়ে করতে চাচ্ছি না, বাট একটা কোয়ারি আমার খুব জানতে ইচ্ছা করে। যখন আমি প্রায় সময় শুনি যে হাবিব এত সুন্দর গায়, এত এত মেলো তার ভিতরে, এত আমি ফ্যান, অনেকে ফ্যান, কিন্তু যখন স্টেজে ওঠে তখন অনেকে আবার হুট করে জেনে না জেনে কম্পিউটারে গায়, ভাই কম্পিউটারে গায়। বা তোমাদের ক্ষেত্রে এই ধরনের আসে কিছু কিছু, আমি জানি। আপনার কি মনে হয়? লাইক না আমি তো জানি, আমি তো Like তোমাদের think, সাথে না, আমি correct, যেটা বলতেছি এই যে যে এখন যে যে দেখবে। গিটারে একটা শব্দ there is no software, yeah. নো সফটওয়্যার, সো এটা নিয়ে এই কোয়ারিগুলো যখন নানান বড় ভাই ভাবিদের কাছ থেকে শোনো, তখন আসলে উত্তরটা কি থাকে? তখন আমি বলি যে আমি তো অনেক গায়ে হলুদের শো করে এই পর্যন্ত আসছি। হ্যাঁ। সো গায়ে হলুদের তো তখন অটোটিউনের বাংলাদেশে কেউ চিনতোই না। আমি এটা যখন কিন্তু গায়ে অনেকে হলুদের বলে show না, করতাম। মানে শো Exactly. করলেও কিন্তু বলে না। লজ্জা লাগা হয়তো বা যায় না। সো আর বিষয়টা হচ্ছে এইটা যে আমার কর্মজীবন যদি কেউ নাই জানে তাহলে আমি একদম, হাইড করে গেলাম। একদম, অকপট So, থাকায়। আমি আমার ইচ্ছা ছিল যে আমি গান গাবো। So, আমি যখন প্রতিযোগিতা থেকে বাদ পড়ছিলাম 2005-এ, 5 থেকে 6 পর্যন্ত একটা অনুষ্ঠানে 3 বার গেছি আমি, চান্স পাইনি একবারও, হ্যাট্রিক দিয়ে দিছি না চান্স পাওয়ার। তারপরে আমি চিন্তা করলাম গায়ে হলুদ হলো একদম ম্যাস পিপলের কাছে যাওয়ার খুব ইজি বিষয়। দেখলে আমি যদি ভালো একটা গান গাইতে পারি, আমারটা তারা শুনতেছে, কজ খাওয়া দাওয়া হয়তো ওই সময় করতেছে, ওই সময় আমার চান্স মিললো। বাট ভালো গাইলে কানে থাকলে পরে একটা শো পাবো। অবশ্যই অবশ্যই That's অবশ্যই। true. এবং আসলে সেই ধরনের শোতে কম্পিউটারে গাওয়া যায় না। না তখন আমি ছিল ছোট না একটা বিরতি computer। নিচ্ছি, তার আগে একটু জানিয়ে রাখি যে আমি একটু তোমার জীবনের কিছু স্মৃতি রিকল করাতে চাই। বিরতির পরে কিছু গল্প শুনতে চাই। প্রিয় দর্শক, ছোট একটা বিরতি নিয়ে আবারও আরফিন রুমির সাথে গল্প আড্ডায় মাতবো শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার। আমি তানভীর তারেক,
আলাপ করছি ইয়াং নাইট লাভ বক্সে আরফিন রুমির সাথে। রুমি, আমি বলছিলাম যে থাকে না জীবনের কিছু রিকল স্মৃতি, তুমি হয়তো গেস করতে পারছো কি ধরনের প্রশ্ন করতে পারে তানভীর। তার আগে আমি একটু জানতে চাই যে প্রেম জিনিসটা যেহেতু লাভ বক্স এবং আমরা ভালোবাসার কথা একদম কম্পালসারি বলতেই হয় এখানে, এবং ভালোবাসা ছাড়া আসলে কোনো মানুষ তো নেই। না, আমরা এখানে আসছি তো ভালোবাসার জন্য। অবশ্যই, ইয়েস, এক্স্যাক্টলি। এবং সেটা মানব প্রেম হতে পারে, ঈশ্বরবাদ হতে পারে, অনেক ধরনের আসলে এটা ডেফিনেশন আছে। থাকে না যে জীবনে কখন মনে হয়েছে যে ম্যাচিউর প্রেম, যে না আমি আগে যেটা করেছি ভালোবাসারও একটা খামতি আছে, কখন মনে হয়েছে যে নিজের জীবনে, যেহেতু বৈবাহিক সূত্রে তোমার একটা টানাপোড়েন আছে, এরপরে জেল জীবনের কথা তুমি খুব অকপটে খুব সুন্দর করে বলো, আমার খুব মজা লাগে এটা জার্নি, যে এটা লাইফের অনেক ধরনের টার্ন আছে। যে তো এই জীবনটাকে যখন আজকের আরফিন রুমি এই পর্যন্ত আসছে, আজকে আড্ডায় লাইভে এটি নিয়ে যে কথা বলছে, তখন কি মনে হয় যে ওই প্রেমটা আমার খুব ম্যাচিউর প্রেম ছিল বা ওই জায়গাটায় ভুল ছিল, তোমার কাছে ছেড়ে দিলাম? আমার কাছে মনে হয় যে আমার লাইফে প্রেম আসলে যখন প্রাপ্তবয়স্ক কেউ না হয়, তার জীবনে এটা হয়ে যায় লটারির মতো। তার হয়তো লেগে যেতে পারে অথবা নাও লাগতে পারে। হ্যাঁ, ম্যাচিউর কিন্তু অল্প বয়সে প্রেম আসার ক্ষেত্রে হ্যাঁ, প্রেমে কি একটু ভুল হয় কিনা? এটা বলবো যে এটা ডিপেন্ডস, এটা ব্যক্তির উপর ডিপেন্ডস। অনেকে আছে ফেম পেয়ে যায়। কি হয়েছে আমার ক্ষেত্রে আমি ফেম হওয়ার আগেই তো অনেক ফেম পেয়েছো, এর আগেই তো আমার বিয়ে। কারণ হচ্ছিল যে যখন 2008, হ্যাঁ 2008-এ আমার আব্বু ইন্তেকাল করেন, তো ওই বছরই 2008-এ আমাকে কেউ চিনে না ভালোভাবে। আচ্ছা, কেউই চিনে না। মাত্র আমি ইন করলাম, অ্যালবাম ছাড়লাম, আরফিন রুমি অ্যালবামটা, তো কোথা থেকে চিনবে এটাকে? হাবিব ভাইয়ের সাথে কাজ করতেছি, টুকটাক লেখালেখি হচ্ছে যে এই রুমি সেই রুমি নয়, বাট নট এ ফেমাস পারসন। আই ওয়াজন্ট এ ফেমাস পারসন। তো অনন্যার সাথে আমার শোতে গিয়ে দেখা হয়, তার সাথে তারপর আস্তে 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 একটা রিলেশন হয়, বিয়ে হয়, সব ঠিকঠাক, সো এভরিথিং ওকে। বাট আমি বলবো যে এই ঘটনাটা কেন্দ্র করে আমার লাইফে আমার লিগ্যাল প্রেম, ইলিগ্যাল প্রেমের কথা কেউ হয়তো বলে না, বাট আমার যে বলবো ইলিগ্যাল প্রেম আমার হয়নি, আমি দেখতে ওরকম ছিলাম না। হতেও পারে, ব্যাচেলর লাইফে তো অনেক ধরনের। না, আমার লাইফে এটা হইতোই না, কারণ আমাকে বড়ই করা হয়েছে তালাবন্দি অবস্থায়। আমি আমার বড় ভাই আমরা সবসময় তালাবন্দি। সো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে 3বার আমার লাইফে আমি প্রেম করছি, 3বার। সেটা হচ্ছে যে প্রথম অনন্যার সাথে, যার সাথে আমার বিয়ে, আমার বড় ছেলে আছে আরিয়ান। দ্বিতীয় বিয়ে কামরুন্নেসা, তাকেও স্বীকৃতি দেওয়া, অবশ্যই ইলিগ্যাল না, এবং আমার সন্তান আছে ইউসুফ। তৃতীয় প্রেমে আমি আমার মায়ের প্রেমে পড়ছি। আমার মার প্রেমে না, আমি এর আগে বুঝতেই পারি না যে সে আমার এরকম একজন বন্ধু। আচ্ছা, আমি জেনুইনলি বললাম যে আপনি যেটা ডিপের কথা বললেন, ম্যাচিউর প্রেমটা আসলে দ্যাটস ইট। ম্যাচিউর প্রেম যখন আমি শিখছি তখন ওটা আমার মায়ের প্রতি চলে গেছে। আচ্ছা আচ্ছা, আই ডোন্ট নো এটা আমার জীবন থেকে শিক্ষা কিনা অথবা জীবন থেকে নেয়া কিনা। সুন্দর অকপটে বললে একটা বিষয় আমার যে বিষয় আমি নিজেও লিখেছি, অনেকে লেখালেখি করছে, একটা ছবি নিয়ে খুব বিতর্ক আসে যে দুজনকে সাথে করে, এটা আমাদের সোসাইটিতে বিলং করে না, অনন্যা বা কামরুনকে একসাথে করে যে ছবিটা পাবলিশ করা, তোমার কি মনে হয় না ওই সময়টা আমার জীবনের একটু ভুল ছিল, একটু খামখেয়ালি ছিল, ওটা না করলেও পারতাম? খামখেয়ালি না, মানে লাইক ওরা তো দুজন তখন আমার কাছে ছিল এরকম, আমার 2টা আঙ্গুল, রাইট? হ্যাঁ, আমার 2টা, আমার হাত, আমার 2টা হাত এরকম অবস্থায় ছিল। তাহলে আমার 2টা হাত আমি কোথায় রাখবো? আচ্ছা আচ্ছা, যদি আমার 2টা হাত, আমি কি 2টা হাতে ভেবে রাখবো অথবা আমি কাউকে দেখাবো না আমার কয়টা হাত? আমি যখন বিয়ে করছি, একটা সোসাইটিতে তো বিলং করে, এই বাংলাদেশ সোসাইটি, আমি স্বীকার করলাম সোসাইটির কথা, বাট আমার এখন বলবে যে ধার্মিক কথা কেন বলে, বাট ধর্ম মানে কি এটা বুঝতে হবে। ধর্ম হচ্ছে এই স্টাইলে চলা। আচ্ছা, অ্যাজ এ মুসলিম আমাদের ধর্মে আছে, আচ্ছা আমরা সবাই জানি, আমি বলতে চাই না ওটা নিয়ে। ওই লজিকে তখন মনে করছি না, ওই লজিক কেন? যেমন আমি বলি ফ্র্যাঙ্কলি, আমার আব্বু, আমরা 2 ভাই, আমার বড় 2 ভাই, যে আমরা বড় ফ্যামিলিতে হয়েছে। আমার মা, আমার আব্বার বড় ওয়াইফ, তারপর আমার আব্বা, আমার আম্মা, দুজন আলাদা আলাদা সংসার করছে তারা। আমরা এই লাইফ দেখে বড় হয়েছি। তো তারপর কি হয়েছে, ইন দ্য মিন টাইম আমার আব্বুর সাথে আরেকজনের, আমার আম্মা, তার সাথে বিয়ে হয়। উনি আমাদেরকে জেলে টেলে, আমার ছোটবেলা থেকে আমরা এরকম দেখে আসছো। দ্যাটস ট্রু। আমার ছোট আম্মাও এরকম দেখা গেছে, তখন আমাদেরকে, আমি এরকম ছিলাম ছোটবেলা থাকতে, আমাদেরকে হ্যারাসমেন্ট করতো। সো তখন আমার আব্বা এখান থেকে পরিত্রাণ পাইলো, ওকে ফাইন। তারপর তৃতীয়বার যখন আমার আম্মা আসলেন, ওইখানে আমার এক বোন আছে এবং দ্বিতীয় মায়ের ঘরে বোন আছে। আমি অপকটে বলতেছি, আমাকে সবাই চিনে, দ্যাটস ইট। সো আমি তো দেখে বড় হয়েছি, আমার মাকে তো দেখিনি, আমার আব্বাকে কেস করতে। সেটা আজকে দর্শকদের কাছে একটু খোলাসা হলো। আর একটু
আর যে মজার বি topic খুব ফ্র্যাঙ্ক, সুন্দর রুবিকে করে যদি বলো যে সবাই এমনি চিনে, তুমি রুবি ভাই নিজে গান গায়, হ্যাঁ দ্যাটস ইট। সো জীবনটাও জানা উচিত যে রুবি ভাই এরকম, Correct. ইট ইজ এ ডিজাইন, এটা আল্লাহ তাআলা সৃষ্টি, আমরা প্রত্যেকে এবং নিজের সবাই। থেকে ক্লিয়ার থাকলে তো আসলে এগুলো হ্যাঁ, বলা যায়। that's একটা বিষয় যে তুমি খুব সুন্দর করে বলো যে জেল জীবনটা আসলে অনেক হিস্টোরিক্যাল হিরোদেরও হয়েছে, অনেক ধরনের মানুষেরও হয়েছে। এই লাইফটা আসলে কেমন, এবং এরপরে তুমি অবশ্য জেলারদের নিয়ে একটা শোতেও পরবর্তী গান জি। করেছো। এই দুইটার এক্সপিরিয়েন্স ছোট করে, আমাদের সময় আসলে চলে যাচ্ছে। এক্স্যাক্টলি, জেলের এক্সপেরিয়েন্স বলবো যে অ্যাজ এ সেলিব্রিটি তখন আমার কাছে তখন মনে হচ্ছিল যে আমি এখানে কেন যাচ্ছি। আচ্ছা তো লাইক আমাকে জিজ্ঞেস করলো আপনি তো ওকে কেন মারছেন দিচ্ছেন দ্যাট, আমি ওকে ফাইন, আমি জানি না কি হয়েছে, ওকে ফাইন, এগুলো পরে হিসাব হবে। আমি যাই, চলেন আপনার সাথে যাই, বাংলা ফিল্মের মতো আমরা যেটা দেখছি, ওকে অফিসার চলুন। তো আমি অফিসারের সাথে চলে আসছি, ওনারা আমাকে সুন্দর কোর্টে পাঠিয়ে দিলেন। কোর্টে পাঠানোর পর জেলে যাওয়ার পরে সবাই আপ্যায়ন করা শুরু করলো। হ্যাঁ রুবি ভাই আপনি আসছেন আমাদের মাঝে, আপনি আমাদের গেস্ট, দিচ্ছেন দ্যাট, আপনার গান আমরা অনেক শুনি, সবাই আপ্যায়ন। তারপরে বের হয়ে গেলাম, দিচ্ছেন দ্যাট। আচ্ছা, মানে ওখানে এনজয়েড এ লট। আলাদা অডিয়েন্স, এক্স্যাক্টলি, সমস্ত অফিসার যারা আছেন ভালো ভালো পর্যায়ের ভিতরের জেলখানার, তো সবাই আমাকে দেখতে আসছে, আবার আমাকেও ডাকাইছে, তোমাকে দেখি, তোমার কি অবস্থা, সিনিয়র যারা ছিলেন, তোমার গান শুনি। সো আমি তো ওইটা উপভোগ করছি জাস্ট। যারা আমার সাথে আমার জেলের পার্টনার কয়েদি যারা ছিলেন সবাই আমাকে দেখে খুশি হয়েছে, আরে ভাই আপনি থেকে যান, সবাই সাউন্ড মুছতেছে যে থেকে যান, ঈদে যদি আপনি না বের হইতে পারেন তাহলে আমরা একটা কনসার্ট করবো ভিতরে। সো আমি কোথায় খারাপ ছিলাম, আচ্ছা, আল্লাহ আমাকে সমস্ত জায়গায় ভালো রাখছেন, শুকরিয়া। ইটস অ্যাবাউট এক্সপেরিয়েন্স, এটা লাভ, লাভ। সমস্ত জায়গায় আমার এই লাভই আসলো। হইতে পারে আমি নারী থেকে ব্যথা পাইছি, বাট পুরুষের লাভ বন্ধ হয় নাই। আচ্ছা আচ্ছা, নারীরা কি সবসময় ব্যথায় দেয় নাকি? আই ডোন্ট নো, এটা ইটস অ্যাবাউট লাইক তাদের ব্যক্তিগত ব্যাপার। না, তোমার বিরোহী প্রেমের গান কিন্তু বেশি, আরফিন রুবির, হ্যাঁ। মানে একটু স্যাড রোমান্টিক বেশি। এটা আমি তো গান লিখি না, লেখেন তো সবাই, আমার ব্যাপার না, ওটা তোমার যে ব্যাপার লিখছেন না। তার এটা। আচ্ছা আচ্ছা, এখন আবার একটু গানে আসি। তোমার একেবারে ব্যক্তিগত জীবনে ঢুকে আমার এই গিয়েছিলাম। হাসি খুশি ব্যাপারটাই সবার কাছে টিকে থাকবে, আমি এটা হচ্ছে আমার আশা। আমি যে অবশ্যই, হাসি খুশি অলওয়েজ ট্রান্সপারেন্ট, আমি খুব Correct. মানে আমি হাইড করি না কিছু, আমার কিছু চাইলেও হয় না, তাহলে ভালো তো, শেষ সময় আমার কোনো হিসাবই নেই। বাবা, এইবার একটু ক্যারিয়ারের দিকে আসি যে নিজে এখন আসলে কি নিয়ে আছো, বা এখনকার জীবনটা, এখনকার রুটিনটা কেমন? এখনকার জীবনটা হচ্ছে, যেহেতু মার প্রেমে পড়ছি, ফাইনালি বড় হওয়ার পর বুঝছি যে উনি সবচেয়ে ভালো বন্ধু। বোঝার পর যেহেতু আব্বু ইন্তেকাল করছেন, তাহলে আর কে হবে, দুজনের জন্য জন্ম নিছে দুনিয়া, একজন নাই, তাহলে তো উনি লাস্ট। উনি যাওয়ার পর যদি কেউ আমাকে এত ভালোবাসে, তার জন্য আমি হয়ে যাব, দ্যাটস ফাইন। তো এখন হচ্ছে আমার আম্মার অর্ডার পালন করতেছি, জাস্ট উনি যা বলতেছেন যে অ্যাজ এ পার্সন হিসেবে আমি নিজেকে বাচ্চা বানাই ফেলছি একটা, যে আমি যদি আবার বাচ্চা হয়ে যেতাম, যে বললাম না প্লে গ্রুপে ভর্তি হবো, তো যদি বাচ্চা হইতাম তাহলে আমার মার সব কথা শুনতাম আমি তখন। আব্বু এদিকে আসলে এরকম করে ধরতো, ছোটবেলা চিড়িতে আশ্রয় দিত, দিচ্ছেন না? আমি ওই জীবনটা দু লাইন হোক না, অনেক গল্প হলো, আচ্ছা। শুনতে ইচ্ছে হচ্ছে। মায়ের গানটাই গাই, আম্মুকে নিয়ে গানটা গাই। পৃথিবীর এক পাশে মাকে রেখে অন্য পাশেও মাকে রাখে, পৃথিবীর সব কথা ভুলে গিয়ে ব্যাকুল প্রাণে মাকে ডাকি, জীবনের সবখানে সব গানে মাকে ছাড়া জীবনের নেই মানে, মাহিন এলোমেলো হৃদয়ের আর কোনো ঠিকানা কেউ কি জানে। থ্যাংক ইউ, লাভ ইউ মা। একটা বিষয় একটু জানতে ইচ্ছে করে, এটা কমন অভিযোগ সুরকার কম্পোজারদের ক্ষেত্রে, যে শিল্পীরা তোমার হাত দিয়ে তোমার কম্পোজিশনে অনেকেই তারকা হয়েছেন, সেগুলো নাম লিস্ট করে না বলি, কিন্তু তারা যখন স্টেজে করেন তখন আসলে এই যে একটা নাম বলতে হয়তো খুব বেশি হলে 10 সেকেন্ড 20 সেকেন্ড লাগে, তো অনেকে বলে না, বা অ্যাজ ইফ যে সেই সুর করেছে সেই, তখন আসলে মানে নিজের অনুভূতিটা নিজের জায়গায় কি কেমন প্রশ্ন, লাগে? হ্যাঁ কি প্রশ্ন আমার করতে কাছে ইচ্ছা করে? যখন আমি নিজে হিট হইনি, তখন আমি সবার কাজ করে আমি আগে হ্যাঁ হিট হয়েছি। অ্যাজ এ কম্পোজার আমি কাজ করছি বেশি আগে, তারপর সিঙ্গার হিসেবে পরে আসছি। তো আমার কাছে আমি বরাবরই উদার টাইপের আমার মনটা, মানুষ নিজের প্রশংসা করতে হয় না, মাঝে মাঝে ঢোল না পেটালে হয়ও না। এটা আমার ইতিহাস বলবে কথা। আমি নিজের সবাইকে গল্প তো বলতে হেল্প হয়। যে করার যে ব্যাপারটা, আমার আব্বা আমাকে হাতেমতাই বলতেন, তুমি কি হাতেমতাই হবে নাকি? তো আমি বলতাম যে তা না হইতে পারে, যা আমি তাই তো থাকবো। সো আমি এই ন্যাচারাল যে দিয়ে দেওয়ার বিষয়টা, সো যে দিতে পারে তার কাছে অনেক কিছু কাউন্টেবল আমার মনে হয় না যে সে করবে অনেক কিছু। যে দিতে জানে সে, আমি দিতেছি, তো আমি আবার নিচ্ছি কোনটা? আমি তো কিছুই নিচ্ছি না। নিচ্ছি যেটা হচ্ছিল যা, সেটা হচ্ছে ধরেন একটা অ্যামাউন্টে আমার থেকে গান নেওয়া হলো,
ওই অ্যামাউন্ট হচ্ছে কি তার ক্যারিয়ারটা বড় না? সো দিস ইজ দ্য থিং। অবশ্যই এখনকার মিউজিক ইন্ডাস্ট্রি সম্পর্কে তোমার ধারণা বলবো না, এক্সপিরিয়েন্সটা কেমন, যে অডিও এবং ফিল্ম দুই ধারাতে বা স্টেজ কেমন, কোন দিকটা আসলে? আমার কাছে মনে হয় যে একটা চ্যাপ্টার আমরা চেঞ্জ করতেছি প্রতিনিয়ত। আচ্ছা, আর চ্যাপ্টারটা হয় হচ্ছে হলো একটা ফ্রেন্ডশিপের মাধ্যমে, যে লাইক আমি একটা ফিল্ম বানাচ্ছি, আমি আপনাকে ডাকলাম তানভীর ভাই, আপনার সাথে আমার খুব ভালো খাতির। আচ্ছা, কিছু কাজ হচ্ছে এইভাবে, কিন্তু এই কিছু কাজের কাজ সংখ্যা হচ্ছে বেশি কিনা? না, আমি বলতাম যে সবার সাথে তো আর আমার কাজ হয় নাই। আচ্ছা, সো আমার কাজ হয়েছে খুব কমই, আমি খুব কম কাজ করে হয়তো বা আজকে অনেক কিছু অর্জন করতে পেরেছি, যতটুক আপনারা আমাকে দোয়া করেছেন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। বাট এছাড়া আমি বলবো যে এই এই যে বিষয়টা, যে আমার সাথে পরিচিত যারা, তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই, এই জিনিসটা হওয়ার হয়তো বা একটা কারণ আপনি যেটা বললেন, হইতে পারে এটা যে আমার কথা যদি কেউ না শুনে কাজ করবো কিভাবে। অবশ্যই। এবং এখন প্রায় অনেক নতুন শিল্পীদেরও অনেক দামি দামি মিউজিক ভিডিওর কথা বা আমরা অনেয়ারও করেছি ইয়াং নাইট লাভ বক্সে। আরফিন রুমির সেই অর্থে আসলে দামি এক্সপেন্সিভ ভিডিও দেখা যায় না। কেন? হ্যাঁ, কেন? কারণ রুমি এখনো কোনোটাতে কোনো স্পন্সর খোঁজে নাই, কোনো কাউকে যে বলে নাই আমি একটা কাজ করতে চাই, বা ভিডিওতে ইনভেস্ট করনি? নো নো নো, একদম না, যে তুমি এক পয়সাও না। ইটস এ কমিটমেন্ট তোমার। না, কমিটমেন্ট না, এটা হচ্ছে যে আমার গান অডিও নিল, তারপর কোম্পানি একটা ভিডিও করলো, আমার গানে অডিও নিল, কোম্পানি একটা ভিডিও। আমি তো এইভাবেই বড় হয়েছি, আমার কাছে তো ওই ফিলটাই বেশি মজা লাগবে, যে দিতে না নিতে। আমি দিচ্ছি তাকে, যে সিঙ্গার থেকে উঠাচ্ছি এবং সেই কোম্পানির কাছে পাঠাচ্ছি, যাদের থেকে আমি টাকা অংশ বড় মোটা অঙ্কের নিয়েছি, তাদের কাছে আবার পাঠাচ্ছি, কথা আমাকে যারা আছে তারা ওটাতে বিজনেস করতেছে। দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি তো সবার সাথে এই উদার মন মানসিকতার বিষয়টা, আমার কোনো লস নাই ইন্ডাস্ট্রিতে। আমি বলবো যে দ্যাটস ওয়াই আমি চিন্তা করতেছি যে হ্যাঁ, যদি অনেক বড় লোক হয়ে যায়, তাহলে ক্যামেরাটা আমরা রেডি করে নিজে একটা সেট আপ করবো, কজ আমার ভিডিও বানানোর শখ আগের থেকে ছিল এবং আমি বানিয়েছি, ছেড়েছিও মার্কেটে। সো দ্যাটস ওয়াই চিন্তা করলাম যদি ভালো একটা টিম বানাতে পারি, হোক না স্টার্টিং, বাট যেভাবে আমি কম্পোজার হয়েছি, ছিলাম না হয়েছি, সো ভিডিও ডিরেক্টর ছিলাম না হতেও পারি। দ্যাটস ইট। তো নেক্সট ভিডিও ডিরেক্টর আরফিন রুমির সাথে আমরা কথা বলছি। রাইট, শেষ পর্যায়ে প্রায় আমরা ইট ইজ এ ক্যালিবার ব্রাদার। আমি তো ইচ্ছা করে করতে চাই না, আমার ভালো লাগতেছে করতে, আমি এডিট সহ করি, ক্যামেরা দিয়ে আমি নিজেই শুট করতেছি, দেশে বাইরে শুট করছি। সো দিস ইজ তো শুট করবে। এখন তো অনেক গায়ক নায়ক হচ্ছে, গত 2016-তে 4 থেকে 5 জন টপ আর্টিস্ট। এটা ভালো খবর তো, আমাদের ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, দিস ইজ ভেরি গুড নিউজ। আমার মনে হয় যে যতই কথা বলি আমরা, যে যা খুশি করুক, বাট অরিজিনাল লাইক চা পাতা, মরার কিছু নেই, সবাই চা পাতা আবার চা প্রয়োজন পড়বে। সো ওরকম প্রোডাক্ট যে হয়ে যাবে, আরফিন রুমিকে দেখবো না, আল্লাহ যদি চায় তো। আপনি যদি বলেন তো বড় ভাই যারা দেখছেন নাটকে কাজ করতে পারেন যদি তার সময় হয়। আমি শেষ পর্যায়ে কিছু বলার যদি থাকে, নতুন আর্টিস্ট যারা এখন আসছে বা বিভিন্ন সময় বিভিন্ন সিনিয়র জুনিয়র বিভিন্ন লেভেলের আর্টিস্টের সাথে কাজ করেছো, এখনকার যারা আর্টিস্ট আসছে তোমার স্টুডিওতে তোমার সাথে গান করছে, কেমন তাদের প্যাশনটা কেমন? আমার কাছে মনে হয় যে লাস্ট আমি যে কাজগুলো করেছি আমার লাইফের টোটালটাই টান দিলাম, লাস্ট শুরু থেকে এই পর্যন্ত টোটালটাই একটা জার্নি, বিভিন্ন সময় বিভিন্ন এক্সপিরিয়েন্স। আমি প্রত্যেকবারই মজা লাগে, কথা আমাকে সবাই ভালোবাসে, যে আমি রেকর্ডিং আমি খুব ইজি, এটা তানভীর ভাই জানে। তানভীরের সাথে আমার একটা কাজ হয়েছে গাইস অলরেডি, বলবো কিছু কিছু। আচ্ছা, না বলার সময় রাইট। গানটার টাইটেল খোদা, তবে আমরা একটা আরফিন রুমির একটা গান দিয়ে আজকে শোটা শেষ করতে চাই। আচ্ছা, তার আগে যদি দর্শকদের এক লাইনে কিছু বলার থাকে। এক লাইনে ভালোবাসি, অনেক ভালোবাসি আপনাদেরকে, আর আমি ভালোবাসা প্রত্যেকবারই পাই, আমি এমনি পাই। তো রুমি, অসংখ্য ধন্যবাদ অনেক কিছু অকপটে শেয়ার করার জন্য। আমি আসলে ভাবছিলাম যে কিভাবে তোমাকে আগে একটু জানিয়ে নেব কিনা, না একটু আড্ডাটা এভাবে অ্যাজ ইউজুয়াল। তো প্রিয় দর্শক, আসলে এই অকপট স্বীকারোক্তি, অকপট কথা বলার এই আচরণটাই আসলে আসল আরফিন রুমি, এবং ওর এই যে শিশুসুলভ আচরণ, এই ভালোবাসাটা, এই ভালোবাসার মোহটাই টিকে থাকুক। আমি বড় শুভকামনা। আরফিন রুমির একটি গান দিয়ে আজকে লাভ বক্স শেষ করব। সবাই ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। দ্যাটস ইট। আমি হাবিব ভাইয়ের হৃদয় আমার বাংলাদেশ ওই গানটা করি, আমি যেহেতু আমিও পাশে ছিলাম। থ্যাঙ্কস সোহেল আমান ভাই ফর দ্য লিরিক। হৃদয়ে আমার বাংলাদেশ, স্বপ্ন আমার বাংলাদেশ, শান্তি আমার বাংলাদেশ। ও মা তুই আমার বাংলাদেশ, স্বাধীনতা যুদ্ধে আছি,
মাগো, তোর মুখে হাসি ফোটাবো, জাগো বাঙালি জাগো, জাগো বাঙালি জাগো।